শুনেছিস তোর বর পালিয়ে গেছে। কথাটা শুনেই তের হাত থেকে ফোনটা পড়ে গেল। তে মেয়েটার দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠলো, এবার আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে? আমি লগ্নভ্রষ্ট হব, এটা হতে পারে না। আমি অন্যায় মেনে নেব না। ওই শান্ত হ, কি আর করবি বল? তে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। মেয়েটা কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে গেল কাউকে ডাকতে। যদি তে সুইসাইড করে ফেলে তখন কি হবে? মেয়েটা বেরিয়ে যেতেই তে একবার এদিক একবার ওদিক তাকিয়ে নাচতে চালু করলো। ইয়ে কি মজা, বিয়ে হবে না, কি মজা। তে বাবা মায়ের বড় মেয়ে, অনার্স 3rd ইয়ার শেষ করে বিয়ের পিড়িতে বসেছিল। 2 বোন আর বাবা মাকে নিয়ে ওদের পরিবার। তে দেখতে সুন্দরী, তে কারোর সাথে রিলেশন করে না, তাই বিয়ে না করার কোনো কারণ ছিল না। কিন্তু ও এখন বিয়ে করতে চাইছিল না, তাই বর পালিয়েছে শুনে বেজায় খুশি। অন্যদিকে তের মায়ের অবস্থা, এবার আমার মেয়ের কি হবে? চাঙ্কুকের মা বলে এই বিয়ে হবেই, আর আমার ছেলের সাথে। কথাটা শান্ত গলায় বলা হলেও চারিদিকটা শান্ত থাকলো না। বিয়ে বাড়ির বাড়ি ভর্তি লোকজন সকলেই হইচই করতে চালু করলো। কোনে পক্ষের সকলেই অবাক। মা, কি বলছো তুমি এসব? তোমার সাথে আমার কিছু কথা আছে জাঙ্কুক, চলো এদিকে। চাঙ্কুককে টেনে নিয়ে চলে গেল ওর মা। সকলের মাঝেই চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। সবাই নিজেদের মতো ফিসফিস করছে। মা, বোঝার চেষ্টা করো, আমি ওই মেয়েকে বিয়ে করব না, আমার ভালো লাগে না ওকে। তবে কাকে ভালো লাগে তোমার? চাঙ্কুক চুপ করে যায়। আমি কিচ্ছু জানি না, আমার মাথার দিব্যি তুই এই বিয়েটা করবি। মা না, এটা করো না। দেখ, আমি কিন্তু এক কথার মানুষ। যখন সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে বিয়ে হবে তো হবেই। চাঙ্কুক আর কিছুই বলল না। আর কিছু বলেও লাভ নেই, ওর মা কিছুতেই নিজের ডিসিশন চেঞ্জ করবে না। ওই গুন্ডিকেই বিয়ে করতে হবে। ওর জীবনটা শেষ, টানা নানা হয়ে গেল জীবনটা এবার। চাঙ্কুকের মা খুশি হয়ে সবাইকে বলল বিয়ের জোগাড় করতে। চাঙ্কুক বাবা মায়ের একমাত্র ছেলে, এক দিদি আর মা বাবাকে নিয়েই ওর পরিবার। চাঙ্কুক একজন আর্মি অফিসার। তের মা আর চাঙ্কুকের মা দুজন বন্ধু। মায়ের জেদের কারণে বিয়েতে এসেছিল, আর এসেই ফেসে গেল। তের আর চাঙ্কুকের একদমই বনে না, দুজন দুজনকে সহ্য করতে পারে না। ওদের কখনোই ভালো করে কথা হয়নি, দুজন দুজনকে সব সময় এড়িয়ে চলতো। ওদিকে কারোর পায়ের শব্দ পেয়ে তে নাচ থামিয়ে দিয়ে কান্নার নাটক করতে থাকে। ওই তোর না একজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। কি? কার সাথে? ওই যে চাঙ্কুক বলে একটা ছেলে আছে, তারই সাথে। তে চাঙ্কুকের নাম শুনে আকাশ থেকে পড়লো। ও তাড়াতাড়ি করে ওর মায়ের কাছে গেল। মা, এসব কি হচ্ছে? তুই এখানে আসলি কেন? তো কি হয়েছে? আমার বর পালিয়ে গেছে, আবার অন্য কারোর সাথে বিয়ে ঠিক করেছো, মানেটা কি? তে মা, তুই আমার বৌমা হবি। না, তোমার ছেলেকে আমি বিয়ে করব না। কেন রে মা? কেন জানি না, আমি বিয়ে করব না, কিছুতেই করব না। তের মা তখন বলল, আমি কিছু জানি না। ওই জেনি, ওকে ঘরে নিয়ে যা তো। জেনি ওকে নিয়ে চলে যায়। তে কিছু না বলেই চলে যায়, কারণ বিয়ে বাড়িতেও ওর মা ওকে ছাড়বে না। বিয়ের অনুষ্ঠান শুরু হয়। তেকে পিড়িতে করে আনা হয়। চাঙ্কুকের চারিদিকে 7 বার ঘোরানোর পর ওদের এবার শুভ দৃষ্টির পালা। তেকে নিজের মুখের উপর দিয়ে পান পাতাটা সরানোর কথা বলা হয়। তে পান পাতাটা সরিয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটলো। চাঙ্কুক তো রেগে বোম। আস্তে আস্তে বিয়ের বাকি সমস্ত আচার অনুষ্ঠান শেষ করা হয়। প্রতিটা অনুষ্ঠানে তে চাঙ্কুককে রাগিয়ে দিয়েছে। চাঙ্কুকের মনে হচ্ছে ওর মাথাটা ফাটিয়ে দিতে। এই কোন মেয়ে ওর কপালে আসলো? এবার সর্বশেষ পালা আসে সিঁদুর দানের। চাঙ্কুক তের কপালে সিঁদুর পরিয়ে দেয়। চাঙ্কুক আর তে একসাথে বাঁধা হয়ে গেল। বিয়ের অনুষ্ঠানের পরে সকলে মিলে আড্ডা দিবে বলে ঠিক করেছে। জেনি জিজ্ঞাসা করে, মা, আমরা আজকে রাত জাগবো না? হ্যাঁ জাগবে, কিন্তু আগে ওদের ফ্রেশ হতে দাও একটু, অনেক ধকল গেছে ওদের উপর থেকে। তে আর চাঙ্কুককে ফ্রেশ হতে পাঠানো হলো। এই মেয়ে, তোমার সাথে আমার কথা আছে। কি বলুন? আমি তোমাকে কখনোই নিজের স্ত্রী হিসাবে মেনে নেব না। আমি আপনাকে বলিনি মেনে নিতে, আর না বলেছি আমাকে বিয়ে করুন। তুমি বলো আর না বলো, কি আর করার, কিন্তু তুমি কখনোই চাঙ্কুকের অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পারবে না। দরকার নেই আমার আপনার অর্ধাঙ্গিনী হবার। তের আগে গজগজ করতে করতে ওয়াশরুমে ঢুকে যায়। পরদিন সকালের ঘটনা। আজকে তের বিদায়ের পালা। তে যাবার সময় কান্নাকাটি করছে, এতে বেজায় বিরক্ত চাঙ্কুক। সমস্ত নিয়ম মেনে তেকে বিদায় দেওয়া হয়। চাঙ্কুকের বাড়িতে তেকে বরণ করা হয়। তারপর ওই ভাই, তেকে কোলে করে ঘরে নিয়ে আয়। নো ওয়ে, আমি পারবো না। চাঙ্কুক, দিদি যেটা বলছে সেটা করো। চাঙ্কুক আর কিছু না বলে তেকে কোলে তুলে নেয়।
তের সবার সামনে একটু লজ্জা লাগছে আর ভয়ও লাগছে। ওই ছেলে যদি আচার মারে ওকে, চাঙ্কুক ওকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে দেয়, সমস্ত আচার অনুষ্ঠান শেষ করে। তে ফ্রেশ হয়ে বের হতেই জিমিন মানে চাঙ্কুকের বড় দিদি বলল, ওই তে, আমার ভাইকে তোর কেমন লাগে রে? দেখো দি, তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই গুন্ডাকে মানে তোমার ভাইকে আমার একটু ভালো লাগে না। আর দেখো, আমার কপালেই আসলো সে। এখন এমন বলছিস তো, যেদিন আমার ভাইকে বুঝতে পারবি সেদিন আমার ভাইকে ছাড়া আর কিছুই বুঝবি না। কথাটা মনে রাখিস। তোমার ভাইয়ের সাথে আমার জীবনে বনবে না। আমার আর তোমার ভাইয়ের সবকিছুর মতই আলাদা, দেখবি আর আমার কথাটা মনে রাখবি। জিমিন চলে যায়। তে ভাবতে থাকে আগের কথা। চাঙ্কুকের সাথে ওর দেখা হাতে গোনা কয়েকবার হয়েছে, কিন্তু কখনো ভালো করে কথা হয়নি। চাঙ্কুক একটু শান্তশিষ্ট গম্ভীর স্বভাবের, আর তে চঞ্চল প্রকৃতির মেয়ে। আর তে গম্ভীর মানুষদের পছন্দ করে না। আর আজকে সেই গম্ভীর মানুষটাই ওর স্বামী। তের মনে পড়ে যায় চাঙ্কুকের সাথে ওর প্রথম দেখার কথা, 3 বছর আগের ঘটনা। তে চাঙ্কুকের বাড়িতে খুব একটা যায়নি, আর গেলেও কখনোই চাঙ্কুককে দেখেনি। জিমিন একবার জোর করেই তেকে ওদের বাড়িতে নিয়ে এসেছে। জিমিনের সাথে তের খুব ভালোই বন্ধুত্ব। আমি তোমাদের বাড়িতে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাকে তোমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। কেন রে? আমার ভাইয়ের সাথে পরিচিত হয়ে কি করবি? দেখো, উল্টো পাল্টা ভাবে না। তোমার ভাইয়ের নাম এত শুনেছি যে আমার তাকে দেখে বলার ইচ্ছা আছে, আমার মাকে কি জাদু করেছো? কেন আমার মা সব সময় ওর নাম করে? তাই কি বলে আন্টি? চাঙ্কুক এই করেছে, চাঙ্কুক ওই করেছে, সেই করেছে, চাঙ্কুক চাঙ্কুক শুনতে শুনতে আমার জীবনটাই বরবাদ, জানো? দেখিস আমার ভাইকে দেখে না প্রেমে পড়ে যাস। আমি আর প্রেম কখনোই না, আর ওই লোকের প্রেমে তো নয়। আমার জীবনে না থেকেই টানা নানা করে দিয়েছে। থাকলে কি করবে, কপাল ভাঙবে? জিমিন হাসলো, কিছুই বললো না। তে গাড়িতে বসে বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত। একটু পরে জিমিন বলে, ওই চলে এসেছি, নাম। তে ভেতরে গিয়েই জিমিনের মাকে জড়িয়ে ধরলো। মামনি, কেমন আছো তুমি? ভালো আছি, আর তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। এই না হলে আমার মামনি? আচ্ছা ফাজিল মেয়ে, যা ফ্রেশ হয়ে নে। যাচ্ছি। তে জিমিনের রুমে ঢুকে দেখলো বিছানায় গায়ে কম্বল দিয়ে শুয়ে আছে জিমিন। ওহ দি, তুমিও না এসে শুয়ে পড়েছো, ওঠো। তে জিমিনের গায়ের উপর শুয়ে বলল কথাটি, তখনই একটা কণ্ঠস্বর ভেসে আসলো। কে? ওহ দি, তোমার গলা কবে থেকে ছেলেদের মতো হয়ে গেল? তে জিমিনের উপর থেকে উঠে মেঝেতে দাঁড়ালো। তখনই কম্বলের নিচে থেকে বেরিয়ে আসলো একজন ছেলে। তে ছেলেটাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। এই মেয়ে, তুমি কে? আপনি কে? নিশ্চয়ই চোর আপনি। ও দি, এসে দেখো তোমার ঘরে চোর এসেছে। তে চেঁচামেচি করতে লাগলো। চাঙ্কুক কোনো রকম উপায় না পেয়ে তের মুখটা চেপে ধরলো। তে গো গো করতে লাগলো। এই মেয়ে চুপ করো, আমি চোর নই, আমি এই বাড়ির ছেলে চাঙ্কুক। তে চাঙ্কুকের কথা শুনে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, আজকে তোমাকে পেয়েছি বাবা, তোমার তো 12টা বাঁচাবই আমি। তে একটা বাঁকা হাসি দিয়ে চাঙ্কুকের পায়ে পা দিয়ে দিল। চাঙ্কুক জোরে চিৎকার দিয়ে উঠলো। তেকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। তে হাঁপাচ্ছে। এই মেয়ে, কি হলো এটা? তুমি আমার পায়ে পা তুলে দিলে কেন? বাবা রে, আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন, আর আমি মরে যাব এমনি এমনি নাকি? চাঙ্কুক হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। ওই মেয়ের কি মাথার সব তারগুলো কাটা নাকি? আমি তোমাকে কেন মেরে ফেলতে চাইবো? আমি কি জানি, কিন্তু আপনি যেই বাড়ির ছেলে আমি সেটা কেন বিশ্বাস করব? আমি কে সেটার প্রমাণ আমি তোমাকে দেব না, কিন্তু তুমি কে? আমিও আমার পরিচয় আপনাকে দেব না। মানে কি, আমার বাড়ি আর আমাকে পরিচয় দেবেন না? নো ওয়ে, নিচে এই বাড়ির মালকিন আছে, ওনার থেকে আমার পরিচয়টা জেনে নিন গিয়ে। চাঙ্কুক কিছু বলার আগেই তে ওয়াশরুমে চলে যায়। চাঙ্কুক হাঁ করে তাকিয়ে থাকে। চাঙ্কুক রাগে গজগজ করতে করতে নিচে এসে ওর মাকে বলল, মা, ওই মেয়েটাকে। কে মেয়ে? বীর ঘরে যে। ও, ওটা তো তে, তোর আন্টির মেয়ে। চাঙ্কুক আর কিছুই বলল না। চাঙ্কুক তে নামের সাথে আগে থেকেই পরিচিত। ওর মা তো তে বলতে একেবারে পাগল। চাঙ্কুক তেকে আগে দেখেনি, আজই প্রথম দেখলো, আর আজকের মধ্যেই ঝগড়া। তের ছটফটে স্বভাবের জন্য চাঙ্কুক ওকে পছন্দই করে না একদম। তে বাস্তবে ফিরে আসলো জিমিনের ডাকে। কি রে, কি ভাবছিস? কিছু না। বলছি ভাইয়ের কাছে যাবি না আজকে? আজকে তোদের কাল রাত্রি। আমার ঠেকা পড়ে চোর কাছে যাবার। জিমিন হাসলো, কিছুই বলল না। দি, আমি তোমার কাছেই থাকবো, আমি ওই গুন্ডার কাছে যাব না। তোকে যেতে হবে না, চিন্তা করিস না। অন্যদিকে, এটা হতে পারে না, আমার এতদিনের প্ল্যান শেষ হয়ে যেতে পারে না। চাঙ্কুকের অর্ধাঙ্গিনী তে হতে পারে না।
তেকে জাঙ্কুকের থেকে আলাদা করতেই হবে, না হলে আমি আমার স্বপ্ন পূরণ করব কিভাবে? সরি তে, তুমি তো আমার খেলার মাঝে ছিলে না। বিয়েটা করেই তো তুমি আমার খেলার পথের বাধা হয়ে গেলে। তোমাকে দিয়েই আমি আমার খেলা খেলবো। পরের দিন আজকে তে আর জাঙ্কুকের ভাত কাপড় আর রাতে ফুলসজ্জা। হঠাৎ করে বিয়ে হওয়ায় বউ ভাত এখন হবে না। জিমিন তেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বসার ঘরে নিয়ে আসলো। জাঙ্কুক বাবা তের হাতে ভাতের থালাটা নিয়ে ওর ভাত কাপড়ের দায়িত্বটা নেয়। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা ভেঙচি দিল। জাঙ্কুক রাগী চোখে ওর দিকে তাকালো। তে সেদিকে পাত্তা না দিয়ে ভাব দেখিয়ে দাঁড়িয়ে থাকলো। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ করে তে যেতে গেলেই জাঙ্কুক ওকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরলো। এটা কি হচ্ছে? তখন ভেঙচি কাটলে কেন? আমার মুখ, আমি কি করব সেটা আপনি বলবেন নাকি? ছাড়ুন আমাকে। আমার হাত, আমি কি করব সেটা কি তোমার কথা শুনবে? আরে বাবা, আমাকে ধরে আছেন সেটা কি আমি বলবো না? না, কারণ জাঙ্কুক বলতে গিয়ে চুপ করে চাই। তে ভ্রুকুচকে বলল, কি কারণ বলুন। কিছু না। জাঙ্কুক চলে যায়। তে জাঙ্কুকের কাজকর্ম কিছুই বুঝতে পারলো না। রাতে জিমিন তেকে সাজাচ্ছে। আমি তোমার গুন্ডা ভাইয়ের সাথে থাকবো না। বোন, এমন করিস না, ও তোর বর, আর আজকের পর ওর সাথে তোকে থাকতে হবে। আমি পারবো না। কিছু করার নেই বোন। ধ্যাৎ, তেকে জিমিন জাঙ্কুকের ঘরে বসিয়ে দিয়ে আসে। চুপচাপ বসে থাকবি আর ভাইকে দুধ আর পানটা খাইয়ে দিবি। আচ্ছা। জিমিন চলে যায়। তে দুধের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে আসলো। দেখলো তে খাটে বসে পা দোলাচ্ছে। অদ্ভুত মেয়ে একটা। কিছু বললেন আমাকে? না, তোমাকে কিছু বলার ইচ্ছে আমার নেই। আমারও কিছু শোনার ইচ্ছা নেই। ওইখানে দুধ আর পান আছে, খেয়ে আমাকে উদ্ধার করুন। কেন? না খেলে জিমিনদি আমাকে ধরবে যে আমি আপনাকে খাওয়াইনি, তাই চুপ করে খেয়ে নিন। আচ্ছা। জাঙ্কুক দুধটা গালে নিতেই চোখ বড় বড় হয়ে গেল তার। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এটা কি? স্পেশাল ডিশ আপনার জন্য। দেখো তে, এসব মজা আমার সাথে করবে না। এসব কি? এসব খেলে তো অসুস্থ হয়ে যাব। তো আমার কি? জাঙ্কুক তেকে নিজের কাছে টেনে নেয়। তে জাঙ্কুকের চোখের দিকে তাকায়। কখনো এতটা কাছ থেকে জাঙ্কুককে দেখেনি, আর না ভালোভাবে পরীক্ষণ করেছে। জাঙ্কুকের চোখের একটা আলাদা রকম মায়া আছে, যা থেকে ওর দিকে টানছে। জাঙ্কুক তেকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছো? আপনাকে। কি? কিছু না, ছাড়ুন আমাকে। না, মুখটা খারাপ করে দিয়েছো, তোমাকেই ঠিক করতে হবে। করলার রস এনে দিব? না, মিষ্টি চাই। তাহলে আরশোলার চাটনি, ইঁদুরের কোপ্তা, মাকড়সার ঝাল, টিকটিকি কষা। জাঙ্কুক তের খাবারের আইটেম শুনে বমি হবার অবস্থা। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলল, এসব কি বলছো? স্পেশাল ডিশ, আপনাকে খাওয়াবো। দরকার নেই আমার, না খেলে আপনি মিস করবেন। আমার কি? তে আর কিছুই বলে না। তে কোনো সারা শব্দ না পেয়ে জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখলো তে ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসলো। তারপর নিজের মনে মনে বলল, ঘুমাতে কত নিষ্পাপ লাগছে, কিন্তু শয়তানের গাছ আসলে আমার হাড় মাটি এক করে দিচ্ছে। অসহ্যকর। জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক আর তের বিয়ে 1 সপ্তাহ হয়ে গেছে। জাঙ্কুক আর তে সবসময় ঝগড়া করে চলেছে। জিমিন এটা নিয়ে বেশ বিরক্ত। জাঙ্কুকের মা এইসব দেখতে দেখতে হাসতে হাসতে শেষ। মা, তুমি ওদের কিছু বলো, ওরা তো সব সময় ঝগড়া করতেই থাকে। ঝগড়া করুক না, ঝগড়া করলে তো ভালোবাসা বাড়ে। আর ভালোবাসা, ওরা দুজন দুজনকে দেখতেই পারে না, ওদের মাঝে নাকি আবার ভালোবাসা আছে। জানিস যে মেন, বিয়ে হলো এমন একটা বাঁধন যেখানে সকলকেই বাধা পড়তে হয়। বিয়ের বাঁধনে দুটি মানুষ শুধু সাময়িকভাবে বাধা পড়ে না, বরং দুটি মন একে অপরের সাথেও বাধা পড়ে। কিছু বুঝলি? বুঝলাম, কিন্তু ওদের তো কিছুই বুঝতে পারছি না। আমরা কাছে থাকলে জিনিসের গুরুত্ব বুঝি না, কিন্তু দূরে গেলে ঠিকই বুঝতে পারি। এমন করে বলছো কেন মা? জাঙ্কুক যেই কাজ করে তাতে তোকে দূরে থাকতেই হবে, তখন তে জাঙ্কুকের না থাকাটা বুঝবে, বুঝলি? ওদের দুজনের জীবনে কোনো ছায়া যেন না পড়ে, আর যদিও পড়ে ওরা একে অপরকে রক্ষা করবে। বিশ্বাস রাখ ওদের ওপর। তাই যেন হয় মা। এত সেজে গুজে কোথায় যাচ্ছ? আমি কোথায় যাবো আর না যাবো আমি কি সেটা আপনাকে বলে যাব নাকি? আমাকে না বলে যাও, কিন্তু মাকে বলে যেও। সেটুকু আমার জ্ঞান আছে, আমি মামনিকে বলেই বের হব। কত জ্ঞান আছে আমার জানা আছে। দেখুন, একটা উল্টো পাল্টা কিছু বলবেন না, আমার খুব রাগ হয়।
তোমার রাগ হয়তো আমার কি অসহ্যকর লোক একটা আপনি। থাকুন, আমি যাচ্ছি, আমি দিয়ে আসছি। চলো, আপনাকে আমার উপর দয়া করতে হবে না, আমি নিজেই যেতে পারবো। আমি জানি যেতে পারবে, কিন্তু আমি তোমাকে একা ছাড়বো না। কেন? কারণটা আমি তোমাকে বলতে বাধ্য না। আমিও আপনার সাথে যেতে বাধ্য নই। আমার সাথে না গেলে তুমি বাড়ি থেকে বের হতে পারবে না। কেন? আমার বাড়ি, আমার ইচ্ছা, আমার পা, আমি কোথায় যাব আমার ইচ্ছা। একবার বের হয়ে দেখো, পা কেটে রেখে দেব। আমি বের হবই। চাও দেখি। তে বের হতেই যাবে, তখনই চিমিন ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, কি রে, এত পাখির মতো ক্যাচ ক্যাচ করিস কেন? ক্যাচ ক্যাচ করবো না তো কি করব? তোমার এই গুন্ডা ভাই বলছে আমাকে বাইরে যেতে দেবে না। কেন? দেখবি, আমি ওকে বলেছি আমি ওকে নিজে দিয়ে আসবো। ও আমার সাথে যাবে না বলছে, তাই ও বাড়ির বাইরেও যেতে পারবে না। আমি যাব, তুমি যাবে না। চিমিন একবার এদিকে আর একবার ওদিকে তাকাতে লাগলো। দুজনে চেঁচিয়ে চলেছে, কেউ চুপ করছে না। চিমিন কোনো উপায় না পেয়ে চেঁচিয়ে বলল, চুপ। চিমিনের চিৎকার শুনে দুজনে চুপ করে যায়। চল তোরা মায়ের কাছে। চিমিন ওদের দুজনকে মায়ের কাছে নিয়ে আসে। কি হয়েছে? ওদের এভাবে ধরে নিয়ে এসেছিস কেন? মা, তুমি বিচার করো, আমার আর ভালো লাগছে না ওদের এই অশান্তি নিয়ে। কেন? আবার কি হলো? আবার ঝগড়া করছে কেন? তে বাইরে যাবে। হ্যাঁ তো যাক, অসুবিধা কি? তোমার ছেলে ওকে ছাড়বে না, এটা তো ভালো কথা। জাঙ্কুক দিয়ে আসুক থেকে। তে জাঙ্কুকের সাথে যাবে না, তাহলে যেতে হবে না, একাই যাক। তোমার ছেলে ওকে একা যেতে দেবে না, ওকে দিয়ে আসবেই। তাহলে দিয়ে আসুক। জাঙ্কুক আরতে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। ওর মা একবার ওর দলে কথা বলছে আর একবার ওর দলে কথা বলছে। জিমিন এইবার সবার দিকে তাকিয়ে বলল, মা, তুমি এরকম করে না বলে ভালো করে বলো, তে একা যাবে নাকি জাঙ্কুক দিয়ে আসবে ওকে? মা একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে আর একবার তের দিকে তাকিয়ে তারপর জিমিনের দিকে তাকিয়ে বলল, আমি এসব কিছু তোদের ঝামেলার মধ্যে থাকতে চাই না। মা ওখান থেকে চলে যায়। জিমিন ওর মায়ের যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমিও নেই তোদের মাঝে, তোরা কি করবি ভাব। জিমিনও চলে যায়। জাঙ্কুক আর তে দুজন দুজনের দিকে তাকাতাকি করতে লাগলো। তে ঘড়ির দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, আমি আর যাব না। কেন? আমার ক্লাসের টাইম শেষের দিকে, আমি গিয়ে কি করব? আমি আর যাব না। তেও চলে যায়। জাঙ্কুক হাঁ করে তাকিয়ে থাকে। যার জন্য এত কিছু, সেই শেষে বলে যাব না। পরের দিন সকালে জাঙ্কুক নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত। তে কিছুই বুঝতে পারছে না, কালকে ঘটনার জন্য কি রাগ করে আছে নাকি? আপনি ব্যাগ গোছাচ্ছেন কেন? আমাকে যেতে হবে। কোথায়? জাঙ্কুক তের দিকে তাকিয়ে আলতো করে হেসে বলল, আমার কাজ যেটা, আমাকে তো করতেই হবে। আমাকে বর্ডারে ফিরতে হবে। জাঙ্কুক চলে যাবে শুনে তের মনটা অজান্তেই খারাপ হয়ে যায়। কিন্তু মন খারাপ করলে তো হবে না। জাঙ্কুক একজন আর্মি, আর আর্মিদের দায়িত্ব তো ওকে পালন করতেই হবে। কবে ফিরবেন? আমাদের ফেরার কোনো ঠিক থাকে না, আমি না ফিরলেই তো ভালো, তোমাকে কেউ বিরক্ত করবে না। তের বুকটা কেঁপে উঠলো জাঙ্কুকের মুখে না ফেরার কথা শুনে। আচ্ছা, ওর এরকম খারাপ লাগছে কেন? কেন জাঙ্কুকের জন্য এতটা খারাপ লাগছে? আমি আসছি, নিজের যত্ন নিও। জাঙ্কুক চলে যায়। তে মন খারাপ করে বসে থাকে। জাঙ্কুকের মা দিদির কিছুই খারাপ লাগে না, কারণ জাঙ্কুক এটা প্রথমবার নিজের কাছে যাচ্ছে না, অনেকবার আগেও গিয়েছে। ওনাদের অভ্যাস হয়ে গিয়েছে। না অভ্যাস হয়েও তো উপায় নেই। জাঙ্কুক দেশকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছে, সেটা তো পূরণ করতেই হবে ওকে। দেশকে তো রক্ষা করতেই হবে, দেশের মানুষকে রক্ষা করতেই হবে। তে ঘরে বসেই ছিল, হঠাৎ করে গাড়ির আসার শব্দ পেয়ে চমকে উঠলো। তে তাড়াতাড়ি করে দৌড়ে বারান্দায় গিয়ে দেখলো জাঙ্কুকের গাড়ি দাঁড়িয়ে আছে। তে অবাক হলো, এই গেল, আবার চলে আসছে কেন? তে নিচে গেল তাড়াতাড়ি। কি রে, চলে এলি? আমার এখন ছুটি চলছে মা। মানে? খুব একটা দরকার নেই, তাই আমাকে স্যার বললেন আরো কয়েকদিন ছুটিতে থাকতে। সামনের সপ্তাহে আমাকে যেতে বলেছেন। তাহলে ভালোই হলো, তুই আর তে ওর বাড়ি থেকে ঘুরে আয় একটু। মা, তোমরা দিরা গমনেও যাওনি, যাও ঘুরে আসো। আচ্ছা। হ্যাঁ, আজকে দুজন একটু কেনাকাটা করে আয়। তেকে বলে দেবে যেন রেডি থাকেও। আচ্ছা। জাঙ্কুক চলে যেতে গেলে তের মুখোমুখি হয়। এতক্ষণ কেউ তেকে খেয়াল করেনি। তে দাঁড়িয়ে আছে, সবটা শুনেছে। জাঙ্কুক তেকে কিছু না বলে চলে গেল। মামনি, আমি তোমার ছেলের সাথে কোথাও যাব না। জাঙ্কুক যেতে যেতে দাঁড়িয়ে পড়লো তের এমন কথা শুনে। কেন রে, আমার ছেলের সাথে যাবি না কেন? তে কিছু বলার আগেই জাঙ্কুক বলে উঠলো, মা, ওকে বলে দিও আমি কাউকে জোর করতে পারবো না। যার যাবার ইচ্ছা সে যাবে, আমি অপেক্ষা করতে পারবো না। জাঙ্কুক কথাটা বলেই চলে যায়। তে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে।
মারে ঘুরে আয়, মনটা ভালো হবে। আর বাড়ির জন্য কেনাকাটা করিস, কালকে যাবি তো, কিছু তো নিয়ে যাবি। বিকালে তে দাঁড়িয়ে আছে, এখনো জাঙ্কুক আসেনি। তে তো রাগে বোম হয়ে গেছে। আমি তোর জন্য অপেক্ষা করতে পারবো না। আর দেখো, বাবুরই কোনো দেখা নেই, অসহ্য। ওঠো। তে জাঙ্কুকের গলা শুনে পেছনে তাকিয়ে দেখলো জাঙ্কুক বাইকে বসে আছে। জাঙ্কুক বেশ হ্যান্ডসাম লাগছে কালো রঙের শার্টেতে। হাঁ করে তাকিয়ে না থেকে বাইকে ওঠো। তে জাঙ্কুকের বাইকে উঠে পড়লো। ধরে বসবে, না হলে পড়ে যেতে পারো। ধরবো না, পড়ে গেলে আমাকে বলবে না, দেখা যাবে। জাঙ্কুক গাড়ি চালাতে লাগলো। হঠাৎ করেই ব্রেক করলো, তাতে তের হাতটা জাঙ্কুকের গায়ে গিয়ে পড়লো। জাঙ্কুক আয়না দিয়ে তের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি ম্যাডাম, হাত দিলেন তো? শয়তান ছেলে। আমি জানি। নামো, চলে এসেছি। এখানে কেন আনলেন? এখানে পুরো গলা কেটে দাম নেই। আমার টাকা কম নেই, তোমাকে এত চিন্তা করতে হবে না। টাকার অহংকার করবেন না। করিনি, তুমি বেশি বকবক না করে ভেতরে চলো। জাঙ্কুক আটে শপিং মলে ঢুকলো। কি নেবে? মামনি আর দির জন্য শাড়ি নেব, মায়ের জন্য একটা শাড়ি নেব, আর বাবার জন্য একটা পাঞ্জাবি নেব, জেনির জন্য জামা কাপড় আর কিছু কসমেটিক্স নেব, আর আমার জন্য আপনি কিনুন। এটা ঠিক না, আমি শপিং করতে আনলাম আর আমার জন্য কিছুই কিনবে না। নিজে কিনে নিন। তে নিজের মতো কেনাকাটা করতে লাগলো। জাঙ্কুক দূর থেকে ওকে নজরে রাখছে, একটু চোখের আড়াল করেনি। কেনাকাটা শেষ করে ওরা দুজন বাড়ি ফেরে। মামনি, এটা তোমার জন্য। আমার জন্য আবার আনতে গেলি কেন? আমি মা বাবার জন্য কেনাকাটা করব আর তোমাদের জন্য করব না, এরকম কি কোনোদিন হয়েছে বলো? পাগলি মেয়ে। দি কোথায়? রুমে আছে। আচ্ছা, যাচ্ছি। তে জিমিনের ঘরে গিয়ে দেখলো জিমিন একা একা বসে আছে। কি হয়েছে দি, এভাবে চুপচাপ বসে আছো কেন? কিছু না, এমনি। দেখো, তোমার জন্য আমি কি এনেছি। কি দেখি? এই দেখো। তে প্যাকেট থেকে একটা লাল শাড়ি বের করলো। শাড়িটার দিকে তাকিয়ে জিমিন বলল, তে শাড়িটা তোর কাছে রেখে দে। তে জিমিনের এমন কথাই অনেকটা অবাক হয়ে বলল, কেন? জিমিন তাচ্ছিলের হাসি দিয়ে বলল, যার জীবন থেকে ভালোবাসাটাই হারিয়ে গেছে, সে আবার লাল শাড়ি পরে কি করবে? এরকম করে কেন বলছো? আমি তো তোমাকে কষ্ট দেবার জন্য ওই শাড়িটা আনিনি। তোমাকে শাড়িটাই ভালো লাগবে তাই এনেছি। কষ্ট দেবার জন্য আনিসনি ঠিকই, কিন্তু ওই জিনিসটা আমাকে দিয়ে কষ্ট দিস না প্লিজ, নিয়ে যা। না, আমি নিয়ে যাব না। কেন তুমি ওই মানুষটার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ? কেন ঘুরে দাঁড়াচ্ছ না? আমি এতটাও শক্ত মেয়ে নয় যে আবারও নতুন করে সবকিছু শুরু করব। আমি পারবো না শক্ত হতে, পারবো না। জিমিন কাঁদতে লাগলো। মেয়েটার সামনে যত শক্ত দেখাক না কেন, ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। সবকিছু প্রকাশ না করলেও মনের মাঝে কিছুটা হলেও থেকেই যায়। দি, তুমি কেঁদো না। সরি, আমি আর কোনোদিনও তোমাকে লাল রঙের কিচ্ছু দেব না। আমাকে মাফ করে দাও। তোর কোনো দোষ নেই, সবটাই আমার ভাগ্য। তে জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দরজার বাইরে দাঁড়িয়ে সবটা দেখছিল জাঙ্কুক। ওর চোখের জল। নিজের দিদিকে এত কষ্ট পেতে দেখে ও কিছুই করতে পারছে না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। জাঙ্কুকের কাঁধে কেউ হাত রাখলো। ও পেছনে তাকিয়ে দেখলো ওর মা অশ্রুসিক্ত নয়নে ওর দিকে তাকিয়ে আছে। মা! জাঙ্কুক ওর মায়ের বুকে ঝাঁপিয়ে পড়লো। ওর মায়ের চোখেও পানি। মা, কেন দিদির সাথে এমনটা হয় কেন? জিমিন ওই ভাগ্য নিয়ে এসেছে, আর কি করার বল? আমার মেয়েটার কপালই খারাপ। আমি কি কখনো আমার দিদির মুখে হাসি ফোটাতে পারবো না? জানি না রে, আমার ভালো লাগে না দিদিকে ওই রকম ভাবে দেখতে। আমারও কি ভালো লাগে নিজের মেয়েটাকে এভাবে কুড়ে কুড়ে মরতে দেখতে? আমার বুকটা ফেটে যায়, কিন্তু আমি কিছুই করতে পারবো না। এতটাই অসহায় আমি। যেই মানুষটার জন্য আজকে আমার দিদির এই অবস্থা, আমি তাকে ছেড়ে দেব না, কিছুতেই না। কি করবি তুই? কিছুই পারবি না। তোর দিদির ভাগ্যের লিখন বদলাতে পারবি না তুই। তোর দিদি এভাবেই মরে যাবে। এরকম করে বলো না মা। কি করব বল? আমি আর পারছি না ওকে এভাবে দেখতে। জাঙ্কুক তে দুজনেরই মন খারাপ। তে চাইনি জিমিনকে কষ্ট দিতে, কিন্তু দিয়ে ফেলেছে। জাঙ্কুক নিজের দিদির কষ্ট দেখতে পারছে না, তাই দুঃখিত। মন খারাপ করো না, তুমি তো ইচ্ছা করে কিছুই করনি। আপনি? হ্যাঁ, আমি সবটা শুনেছি। বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি এতটা কষ্ট পাবে লাল শাড়িটা দেখে। তুমি কষ্ট পেও না, আমি দেখেছি সবটা। আচ্ছা, দি কখনোই কি সুখ পাবে না? জানি না ওর ভাগ্য কতটা নিষ্ঠুর হবে ওর প্রতি। এসব চিন্তা তুমি বাদ দাও।
ব্যাগ গোছাও তুমি। তে কাপড় গোছাতে লাগলো। তখনই জাঙ্কুক বিছানায় রাখা একটা প্যাকেট খুলে দেখে অবাক হয়ে যায়। এটা কি তে? কেন, ওটা চোখে দেখতে পাচ্ছেন না নাকি? এই বয়স থেকেই চোখের এই অবস্থা হয়ে পড়েছে। পরে কি হবে কে জানে। আপনাকে কি দেখে আর্মিতে চান্স দিয়েছিল কে জানে। উল্টোপাল্টা কথা বলবে না একদম। আমি কি কোথায় উল্টোপাল্টা কথা বললাম? আপনি দেখতে পাচ্ছেন ওটা কি? তাও জিজ্ঞাসা করছেন কেন? দেখতে তো পাচ্ছি, কিন্তু এই শার্ট প্যান্ট কার জন্য? আমার তো আর প্রেমিক নেই যে তার জন্য কেনাকাটা করব। তাহলে কার জন্য? তাহলে আবার কি, আপনার জন্য কিনেছি। জাঙ্কুক চোখ বড় বড় করে তাকালো তের দিকে। তে ওর জন্য কেনাকাটা করেছে, বিশ্বাস হচ্ছে না ওর। কিছু কিনতে বলেছিল বলে যে এতটা ঝগড়া করলো, সেই আবার কিনেছে। এটা মেনে নিতে পারছে না ঠিক করে। চোখগুলো এত বড় বড় হয়ে গেল কেন? না মানে ভূতের মুখে রাম নাম শুনে। একদম উল্টো পাল্টা কিছু বলবেন না। আমি এতটাও খারাপ নই যে সবার জন্য কিনবো আর আপনার জন্য কিছু কিনবো না। তুমি তাহলে ভালো, তাই তো? আমি ভালো না খারাপ সেটা আমি আপনাকে বলবো না, ওকে? জাঙ্কুক ওখান থেকে চলে যায়। তের সামনে থাকা মানে ঝগড়া করা। মেয়েটা ঝগড়া করতেও পারে। পরের দিন জাঙ্কুক আর তে ওদের বাড়িতে যাবার জন্য বের হয়েছে। বাড়ির জন্য কি খাবার নেবে? আপনার যা ভালো লাগে তাই নিন। আচ্ছা। জাঙ্কুক বাইকটা এক পাশে রেখে তেকে দাঁড় করিয়ে খাবার কিনতে গেল। জাঙ্কুক খাবার কিনে ফিরছে, তখনই দেখতে পেল একটা গাড়ির তুমুল বেগে ছুটে আসছে তের দিকে। জাঙ্কুক চিৎকার করে তেকে সরে যেতে বলছে, কিন্তু চারপাশের কোলাহলে তে জাঙ্কুকের কোনো কথা শুনতে পাচ্ছে না। জাঙ্কুক কোনো রকম উপায় না পেয়ে খাবারগুলো ফেলে দৌড় লাগালো, কিন্তু জাঙ্কুক তের থেকে অনেকটা দূরে থাকায় গাড়িটা চলে যায়। জাঙ্কুক করুণ চোখে তাকিয়ে থাকলো। গাড়িটা চলে যেতেই হঠাৎ সামনে তেকে দেখতে পেয়ে জাঙ্কুকের প্রাণটা ফিরে আসলো। দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরলো। তে রীতিমতো হতভম্ব। জাঙ্কুক হাঁপাচ্ছে। জাঙ্কুকের কোনো দিকেই খেয়াল নেই, চারপাশে কি হচ্ছে সেই সম্বন্ধে জ্ঞান নেই। পাশ থেকে কারোর ডাকে জাঙ্কুকের জ্ঞান ফিরলো। আপনাকে ধন্যবাদ, আপনার জন্য তে সুস্থ আছে। আপনি ঠিক সময়ে ওকে টেনে না নিলে হয়তো আজকে কি হতো কে জানে। খুব ভালোবাসেন তাই না? ছেলেটার এমন কথাই জাঙ্কুক দিয়ে দুজনেই চমকে দুজনের দিকে তাকালো। ওদের দুজনকে অস্বস্তি বোধ করতে দেখে ছেলেটা আবারও বলল, আমি সবটাই জানি। তে জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। ছেলেটা কি জানে? তে ছেলেটাকে বলল, কি জানেন আপনি? তুমি আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। কাই নামটা কি শুনেছো তুমি? কাই নামটা খুব চেনা চেনা লাগছে। আমি কাই, তোমার সাথে আমারই বিয়ে ঠিক হয়েছিল। তে জাঙ্কুক দুজনেই চমকে উঠলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে কি যেন একটা ভেবে বলল, তোমরা কথা বলো, আমি বাড়ির জন্য কিছু কিনে নিয়ে আসি। ওগুলো তো নষ্ট হয়ে গেছে। কাই বা তেকে কিছু বলতে না দিয়ে জাঙ্কুক চলে যায়। কাই জাঙ্কুকের এমন কাজের মানে বুঝতে পারলো না। আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি বিয়ে করতে চাইনি ঠিকই, আপনি আসেননি ভালো হয়েছে, কিন্তু আপনার না আসার জন্য ওই গুণটাটা আমার গলায় ঝুলেছে। আপনাকে তো আমি ছেড়ে দেব না। বিয়ের পিড়িতে আমাকে রেখে চলে যাবার মানে কি? কেন? তুমি তো এটাই চেয়েছিলে। তে তো আকাশ থেকে পড়লো। এই ছেলে জানলো কিভাবে তে এটাই চাইছিল? মনোবিদ নাকি? মানে মানে আবার কি? তুমি একজনকে ভালোবাসতে, তাই তো এই বিয়েটা ভাঙলে। তে আকাশ থেকে পড়লো আবারও। ও আবার কোন ছেলেকে ভালোবাসতো নিজেই জানে না সেটা, আর এই ছেলে বলছে কাকে ভালোবাসতো কপালই জানে। আপনি এসব কি বলছেন? এসব আপনাকে কে বললো? কাল কিছু কথা বললো তাকে, যা শুনে তের চোখ বড় বড় হয়ে গেল। কি বলছেন? হ্যাঁ, কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন? মনে হচ্ছে সব মিথ্যা। তে কিছু বলতে যাবে, তখনই কাইয়ের একটা কল আসে। কলটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে কাই তের উদ্দেশ্যে বলল, আচ্ছা আজকে আসি, পরে কোনোদিন কথা হবে। কাই দেখে বিদায় জানিয়ে চলে যায়। জাঙ্কুকও সেই সময় ফিরে আসলো। চলে গেছে? এবার যাই আমরা। চলেন। তে আর জাঙ্কুক ওদের বাড়িতে চলে আসে। তেকে দেখে ওর মা কান্না জুড়ে দিয়েছে, কিন্তু তে রীতিমতো বিরক্ত লাগছে সব। তের মনটা খারাপ হয়ে আছে কাইয়ের বলা কথাটা শোনার পর থেকেই। ও সুযোগ খুঁজছে ওর মাকে কখন একা পাবে। আজকে অনেক কিছু জানার আছে ওর, অনেক অজানা তথ্য জানতে হবে ওকে। অন্যদিকে আজকে বেঁচে গেছো বলে ভেবো না প্রতিবার বেঁচে যাবে। তোমাকে তো জাঙ্কুকের জীবন থেকে সরে যেতেই হবে। জাঙ্কুকের অর্ধাঙ্গিনী তুমি কখনোই হতে পারবে না তে। তের মা জাঙ্কুকে জামাই আদর করছে, তের এসব একদম অসহ্য লাগছে। জিজু তোমাকে না আমার হেব্বি লাগে,
তুমি কেন দিদিকে বিয়ে করলে? আমাকেই তো করতে পারতে। জাঙ্কুক বাঁকা হেসে তের দিকে তাকালো। তে কিছু বলছে না, গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। শালিকা, এরকম বলতে নেই। কেন? জাঙ্কুক কিছু বলতে যাবে তখনই তের মা ওখানে আসলো। কি কথা হচ্ছে? কিছু না মা। বাবা জাঙ্কুক, কেমন আছো তুমি? ভালোই আছি, আপনি? ভালো আছি আমিও। তের মা গল্প জুড়ে দিল জাঙ্কুকের সাথে। তে আর সহ্য করতে না পেরে ওর মাকে বলল, মা, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? পরে বলবি। পরে নয়, এখনই বলবো। তে ওর মাকে হাত ধরে একটা ঘরে নিয়ে আসলো। জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না তে এমন কাজের কারণ কি। কাইয়ের সাথে কথা বলার পর থেকে ও চুপচাপ হয়ে আছে। কারণটা কি? এটা কি হলো? জানি না আমিও। কি হলো? এভাবে আমাকে আনলি কেন? আমার কিছু প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? কেন করলে এটা? তের কথা শুনে ওর মা ওর দিকে তাকিয়ে আছে। তের চোখগুলো অশ্রুসিক্ত। তের মায়ের বুকটা ধক করে উঠলো। মেয়েটা তার যে বড় আদরের, কখনোই কষ্ট পেতে দেয়নি। আজকে তাহলে কি হলো? কি হয়েছে? জাঙ্কুকের সাথে কি কিছু হয়েছে? কি হয়েছে মা তোর? জানো না এটা? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বল আমাকে। তুমি কাইকে কি বলেছো আমার নামে? তের মুখে কাইয়ের নাম শুনে তের মা চমকে উঠলো। কাই এখানে কোথা থেকে আসলো? মা প্লিজ, আর কোনো নাটক আমার ভালো লাগছে না। আমাকে কাই সবটা বলেছে। তোমার লজ্জা লাগে না নিজের মেয়ের নামে এরকম কথা বলতে? তের মা তের দিকে তাকিয়ে আছে। তের রাগের কারণটা এখন ওনার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমার কথাটা শোন একবার। কি শুনবো মা? আমি তো তোমার মেয়ে, কেন আমার সাথে এরকম করলে? তোমাদের যখন এতই আমাকে নিয়ে অসুবিধা ছিল, আমাকে বলতে পারতে। এসবের মানে কি? তোকে নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, আর না আছে। আমি শুধুমাত্র চেয়েছিলাম তোর সাথে জাঙ্কুকের বিয়ে দিতে। তাহলে ওর সাথে বিয়ে ঠিক করতে পারতে। এত নাটক করার মানে কি? আমার সবার কাছে ছোট করার মানে কি? তুই তোর বাবাকে খুব ভালো করেই চিনিস। তোর বাবাকে জাঙ্কুকের কথা বলার আগেই তিনি তোর বিয়ে কাইয়ের সাথে ঠিক করে ফেললেন। আমি বা তোর মামনি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তোর বাবাকেও বলে লাভ নেই, কারণ সে এক কথার মানুষ। আমরা আর কোনো উপায় না পেয়ে সেদিন কাইকে ফোন করি। হ্যালো, আমি তের মা বলছি। আরে আন্টি, আপনি? সবকিছু ঠিক আছে তো? আপনি ফোন করেছেন যে হঠাৎ? তোমার সাথে কিছু কথা ছিল বাবা। কি কথা? আসলে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আন্টি, আমি আপনার ছেলের মতো। ছেলে ভেবেই বলুন না কথাটা। আসলে কি হয়েছে বলো তো? আমার মেয়ে মানে তে একটা ছেলেকে ভালোবাসে, আর ওর বাবা তোমার সাথে বিয়ে ঠিক করেছে। এখনো কি করবেই বুঝতে পারছে না। মেয়েটা কান্নাকাটি করছে। তোমার সাথে বিয়ে হলে তিনটে জীবন নষ্ট হয়ে যাবে। তাহলে আমি বাড়িতে বলছি বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। না বাবা, এটা করো না। এটা করলে ওর বাবা আবারও ওর বিয়ে অন্য জায়গায় ঠিক করবে। তাহলে তাহলে তুমি বিয়ের দিন এই বাড়িতে আসবে না, আর তোমার বাড়িতে এই ব্যাপারটা বলে দেবে, কিন্তু আমাদের এখানে কাউকে কিছু না জানিয়ে। এই কথাটা রেখো বাবা। আচ্ছা আন্টি, তাই হবে। তাই তের মায়ের কথা মতনই কাজ করে। বিয়ের দিন এই বাড়িতে আসেনি, আর তের বিয়ে জাঙ্কুকের সাথে হয়ে যায়। মারে, আমরা যা করেছি তোর আর জাঙ্কুকের ভালোর জন্যই করেছি। আজকে সেটা না বুঝলেও পরে ঠিকই বুঝবি। আর আমি যদি তোর সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে মাফ করে দিস। তের মা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। তেও কাঁদতে কাঁদতে বসে পড়ে। কাছের মানুষগুলো যখন প্রতারণা করে তখন খুব কষ্ট হয়, আর সেটা যদি নিজের মা হয় তো কতটা কষ্ট হয় সেটা শুধু তারাই জানে। মা, কেন করলে এটা? তোমরা তো জানতে আমি জাঙ্কুককে পছন্দ করি না। কেন আমার সাথে নাটকটা করলে? কেন? এই কথাটা আর কেউ না শুনলেও জাঙ্কুক শুনেছিল। জাঙ্কুক তের মাকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখে ওই রুমের দিকে আসতেই তের কথাগুলো শুনতে পায়। নিজের অজান্তেই জাঙ্কুকের বুকে একটা ব্যথা অনুভব হচ্ছে। কেন ওর খারাপ লাগছে? ও তো দেখে মেনে নেয়নি। আজকে তেওকে অপছন্দ করে বলে ওর তাতে কি? এক সপ্তাহ পরের ঘটনা। পরের দিন বিকালেই তে জাঙ্কুক বাড়িতে চলে আসে। তে চুপচাপ হয়ে গেছে। ওর মায়ের সাথে কথাই বলে না, জাঙ্কুকের সাথেও ঝগড়া করে না, কথাও বলে না, জাঙ্কুকও বলে না। তের উপর অভিমান করে আছে। তে সারাদিন একা একা চুপ করে থাকে। মামনির সাথেও খুব একটা কথা বলে না। জাঙ্কুক কালকে ক্যাম্পে ফিরে গেছে। তে সারাদিন নিজের ঘরেই থাকে। সবাই তের এই পরিবর্তনে অবাক হয়েছে বেশ। তের মা জাঙ্কুকের মাকে সবটাই জানিয়েছে। জাঙ্কুকের মাও তেকে কি বলবে কিছুই বুঝতে পারছেন না। বারবার মনে হচ্ছে ওদের ভালো করতে গিয়ে খারাপ করে দিল কি।
মা, তের কি হয়েছে বলো তো? সবকিছুর জন্য আমরাই দায়ী। মানে? জিন সবকিছু জিমিনকে বলল। জিমিন সবকিছু শুনে শকে চলে যায়। এসব ব্যাপারে কিছুই জানতো না সে। জাঙ্কুক আর তের বিয়েটা একটা প্ল্যান, সেটা বিশ্বাস করতে পারছে না জিমিন। মা, এটা তোমরা কি করেছো? কেন করেছো? বিশ্বাস কর জিমিন, আমরা শুধু ওদের দুজনকে এক করতে চেয়েছিলাম। আমাদের আর অন্য কিছু ইচ্ছা ছিল না। তোমরা অন্যায় করেছো, এটা ঠিক হয়নি। কি করতাম তাহলে? আমরা নিজেদের ছেলে মেয়েদের পছন্দগুলোকে এভাবে অন্যের হয়ে যেতে দিতে পারতাম না। মানে? কিছু না, মামই ওখান থেকে চলে যায়। জিমিন ভাবতে থাকে ছেলে মেয়েদের পছন্দ মানে কি? জাঙ্কুক আর তে তো একে অপরকে অপছন্দ করে, তাহলে মায়ের কথার মানেটা কি? তে নিজের ঘরে বসেছিল, ভালো লাগছে না, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। তাই কফি করবে বলে রান্নাঘরের দিকে যাবার সময় বসার ঘরে দেখলো টিভি চলছে। কফি তৈরি করে আসার সময় টিভির দিকে চোখ পড়লো। তের হাত থেকে কফির মগটা পড়ে যায়। টিভিতে বলছে বর্ডারে থাকা আর্মিদের উপর উগ্রপন্থীরা আক্রমণ করেছে। এর ফলে প্রচুর আর্মিরা নিহত হয়েছে আর অনেকেই গুরুতর আহত হয়েছে। তের হাত থেকে কফির মগ পড়ার শব্দ শুনতে পেয়ে সকলেই দৌড়ে এলো। টিভিতে এই নিউজ দেখে মামনি অসুস্থ হয়ে পড়ে। জিমিন কোনো রকমে ওর মাকে সামলে হেড অফিসে ফোন করলো। হ্যালো, আমি জাঙ্কুকের বাড়ি থেকে বলছি। জাঙ্কুক কেমন আছে? সরি ম্যাম, আমরা এখন কিছুই বলতে পারছি না জাঙ্কুক কেমন আছে, কারণ আমরা এখনো সবাইকে শনাক্ত করতে পারছি না। গুলি করা হয়েছে অনেকেই, নিহত হয়ে পড়েছে অনেকে। কারা কারা হয়েছে আমরা সেটা বুঝতে পারছি না, সো এখন কিছুই বলা যাচ্ছে না। আমি জাঙ্কুকের খবর পেলে আপনাকে অবশ্যই জানাবো। সবটা শুনে জিমিন দুপা পিছিয়ে গেল। আদরের ভাইটা আজকে বেঁচে আছে কিনা সেটাও জানে না। কিভাবে হবে, কিভাবে সবাইকে সামলাবে? কি রে, কি বললো কেমন আছে জাঙ্কুক? মা, ওরা বললো জাঙ্কুক ঠিক আছে, তুমি চিন্তা করো না। সত্যি তো? সত্যি মা। তে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিনের দিকে। ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না জিমিনের কথা। জিমিন দি, তোমার সাথে আমার কথা আছে, আমার সাথে তুমি একবার এসো তো। তে জিমিনকে নিয়ে বাইরে আসলো। কি রে, এভাবে আনলি কেন? সত্যি করে বলো উনি কেমন আছে? আমার ভাই যদি মরেও যায় তাতে তোর কি? দি, হ্যাঁ, আমার ভাইকে তো তুই সহ্যই করতে পারিস না, তাহলে কেন আজকে ওর খোঁজ নেবার জন্য উতলা হয়ে পড়েছিস? এসব বাদ দাও না, প্লিজ বলো না উনি কেমন আছেন। জানি না, এখনো পর্যন্ত কেউ ঠিক করে বলতে পারছে না। তে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে জিমিনের দিকে। জিমিনের চোখেও পানি। আমাকে হেডের নাম্বারটা দাও তো। কেন? দাও, দরকার আছে। জিমিনের কাছ থেকে তে নাম্বারটা নিল। হ্যালো, আপনাকে আমরা কিছু জানতে পারলে অবশ্যই জানাবো। আপনারা এখনই আমাকে বলুন আমার হাজবেন্ড কোথায় আছে, কি অবস্থায় আছে। দেখুন ম্যাম, এখানে আরো অনেক আর্মি ছিল, সকলের পরিবার চিন্তিত। আমরা চেষ্টা করছি সবটাই, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন প্লিজ। 24 ঘন্টা কেটে যায় কিন্তু তখনও জাঙ্কুকের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সে কান্নাকাটি করছে। জিমিন কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুকের বাবা ওই হাসপাতালে গেছে জাঙ্কুকের খোঁজে। জাঙ্কুকের মাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হ্যালো বাবা, বলো ভাইয়ের কোনো খোঁজ পেলে? হ্যাঁ পেয়েছি। ও কোথায়, কেমন আছে? প্রচুর পরিমাণে চোট লেগেছে, অসুস্থ হয়ে আছে। আমি আজকেই ওকে আমাদের ওখানের হসপিটালে ট্রান্সফার করব। আচ্ছা বাবা, বেশ তাই করো। জাঙ্কুক বেঁচে আছে শুনে সকলের প্রাণ ফিরে আসলো। তে তো কেঁদে দিয়েছে। পরদিন জাঙ্কুককে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ওর ট্রিটমেন্ট চলছে, এখন অনেকটাই সুস্থ, গুরুতর আঘাত লাগেনি ওর। সবাই আজকে দেখতে এসেছে জাঙ্কুককে। জাঙ্কুকের মা কান্নাকাটি করছে। জাঙ্কুকের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমার ছেলে একজন আর্মি, আর আর্মিদের পরিবারকে সবসময় শক্ত থাকতে হয়। তুমিই তো বলতে, তাই না? আজকে কেন এতটা দুর্বল হয়ে পড়ছো তুমি? আমি যদি আজকে মারা যেতাম তাহলে আমি গর্বিত হতাম। আমি দেশের জন্য প্রাণ দিয়েছি। আজকে আমাদের কত বন্ধু প্রাণ হারিয়েছে জানো? কত মা বাবা তারা সন্তান হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীদের হারিয়েছে, কত বোন ভাই তার দাদা ভাইকে হারিয়েছে, আর কত সন্তান পিতৃহারা হয়েছে। তাদের কতটা কষ্ট হচ্ছে বলো তো? আমার নিজেকে দোষী মনে হচ্ছে। কেন আমিও তাদের সাথে শহীদ হতে গেলাম না? কেন একা স্বার্থপরের মতো বেঁচে গেলাম? জাঙ্কুকের চোখে অশ্রু, ব্যর্থতার অশ্রু। জিমিন ওর মা দুজনেই কাঁদছে। তে কেবিনের বাইরে দাঁড়িয়ে রয়েছে, ভেতরে যাবার সাহস পাচ্ছে না। জাঙ্কুকের চোখ দেখেই খুঁজছে। জিমিন সেটা বুঝতে পেরে ওর মাকে বলল, মা চলো,
ওর মাকে নিয়ে বের হবার সময় জিমিন থেকে ভেতরে যেতে বলল। তে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। তেকে দেখে জাঙ্কুকে নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। কেমন আছেন? বেঁচে আছি, মরে গেলে খুশি হতে তাই না? তে অশ্রুসিক্ত নয়নে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের চোখে নিজেকে হারানোর স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে। আমি মরলে ভালো হতো বলো, আপদ বিদায় হতো। চুপ, একদম চুপ, আর একটা উল্টো পাল্টা কথা বলবেন না। এই কথাগুলো বলতে বলতে কেঁদে দিল। জাঙ্কুকের চোখের জলটা নিজের হাতে মুছে তের দুগালে হাত রেখে বলল, তুমি না আর্মি অফিসার জিয়ন জাঙ্কুকের ওয়াইফ? আর একজন আর্মির ওয়াইফ হয়ে এতটা চিৎকাদুনে হওয়া উচিত না কিন্তু। জাঙ্কুকের কথা শুনে তে হেসে ফেলল। তের হাসি মুখটার দিকে তাকিয়ে জাঙ্কুক বলল, এভাবে সব সময় মুখে হাসি ফুটিয়ে রাখবে, আমি থাকি আর নাই থাকি। এইসব কথা বলবেন না একদম, তাহলে কিন্তু আমি আর আসবো না। আচ্ছা বলবো না, হ্যাপি? তে ভাবতে থাকে আর্মিদের জীবনটা কেমন। তারা আমাদের রক্ষা করার জন্য নিজেদের প্রাণ পর্যন্ত দিচ্ছে, আর আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারছি না। একজন আর্মি যখন ওই পদে গ্রহণ করে, সে এটাই জেনে গ্রহণ করে যে তার জীবন বাজি আছে। তার মৃত্যু যখন তখন হতে পারে, কিন্তু তাও তিনি ওই পদটাই গ্রহণ করেন। তার কারণ হচ্ছে তিনি দেশটাকে ভালোবাসেন, দেশকে রক্ষার কাজে নিজের জীবনটাকে লাগাতে চান। আগেও আর্মিদের রক্তের দ্বারা আমরা সুরক্ষিত ছিলাম, আর আগামীতেও থাকবো। কি ভাবছো? ভাবছি একজন আর্মি জানে সে আর বেশিক্ষণ বাঁচবে না, তবুও সবটুকু দিয়ে লড়াই করে যাই। দেশকে রক্ষা করাই আমাদের কর্তব্য, আর আমরা নিজেদের মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত সেটাই চেষ্টা করি। এত কিছু থাকতে আর্মিতে যোগ দিলেন কেন? দেশের জন্য ভালোবাসা। ও, কিন্তু ম্যাডাম আপনি কাঁদছিলেন কেন? কোথায় কাঁদছিলেন না? না তো, তাহলে মনে হয় ভুল দেখেছি। হবে হয়তো। মিস্টার জাঙ্কুক, তুমি মরে গেলে তো আমার সব প্ল্যান শেষ। তুমি বেঁচে না থাকলে আমি সবকিছু নিজের আয়ত্তে আনবো কিভাবে? এবার আমি আমার লাস্ট চাল দেব। তৈরি থেকো নতুন ঝড়ের জন্য। জাঙ্কুক আর তের জীবনটা আমি কিছুতেই সাজাতে দেব না। 2 দিন পর আজকে জাঙ্কুক হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছে। তে জাঙ্কুকের খেয়াল রেখেছে। জাঙ্কুক আর তে অনেকটাই কাছাকাছি চলে এসেছে। তে জাঙ্কুকের জন্য খাবার বানাচ্ছে, তখনই কলিং বেল বেজে ওঠে। জাঙ্কুকের মা দরজা খুলে চমকে উঠলেন। আয়ু, তুমি? আন্টি কেমন আছো? ভালো, তুমি? আর এতদিন কোথায় ছিলে? ভালো আছি আমিও। আসলে আন্টি আমি দেশের বাইরে ছিলাম, দেশে এসেছি এই কয়েকদিনই হলো। ও, আন্টি জাঙ্কুক কেমন আছে? ও ঠিক আছে তো? আমি দেখলাম তো খবরে, এখন কেমন আছে ও? হ্যাঁ মা, জাঙ্কুক এখন ঠিক আছে। আন্টি আমি আগে ওর সাথে দেখা করে আসি, তারপর আপনার সাথে আবার কথা বলবো। আচ্ছা যাও। আয়ু জাঙ্কুকের রুমে চলে যায়। তে জাঙ্কুকের জন্য খাবার তৈরি করে ঢুকতেই যাবে, তখনই থমকে গেল। একটা মেয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদছে। জাঙ্কুকও কিছু বলছে না, সম্ভবত মেয়েটা তার পরিচিত। জাঙ্কুকের চোখ যায় বাইরে দাঁড়িয়ে থাকা তের দিকে। তে, ভেতরে আসো। তে জাঙ্কুকের কথা শুনে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। ততক্ষণে সেই মেয়েটা জাঙ্কুকের বুক থেকে সরে গিয়ে পাশে বসেছে। তে মেয়েটাকে পরখ করতে লাগলো। মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে, কাজল লেপটে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। হয়তো কান্নাকাটির জন্যই তের বুকে একটা তীব্রতর ব্যথা হচ্ছে, জাঙ্কুককে হারানোর ভয়ে হয়তো। তে, এটা আমার বান্ধবী আয়ু, আর আয়ু ওটা আমার স্ত্রী তে। আয়ু চমকে উঠে তের দিকে তাকালো। ওর চোখে মুখে বিস্ময়, হয়তো জাঙ্কুকের বিয়ে হয়েছে এটা বিশ্বাস করতে পারছে না। এতটা অবাক হওয়ার কিছুই নেই, সবটা আমি তোকে পরে বলবো। আচ্ছা, আপনার খাবার রেখে যাও, আর আয়ুর জন্য কফি আনো। আচ্ছা আনছি। তে খাবারটা রেখে চলে যায়। কেন যেন তের মনটা খারাপ হয়ে উঠলো। তে চলে যেতেই আয়ু বলল, তুই বিয়ে করেছিস কবে? সেটা অনেক কাহিনী, সবটা খুলে বল প্লিজ। জাঙ্কুক আয়ুকে সবটা বলল। সবটা শুনে আয়ু বলল, তুই কি তেকে ভালোবাসিস? আয়ুর প্রশ্ন শুনে জাঙ্কুক চুপ করে যায়। কি উত্তর দেবে খুঁজে পায় না। জাঙ্কুক প্লিজ সত্যিটা বল। জানি না। আয়ু জাঙ্কুকের উত্তর শুনে হতাশ হলো। তেও কেন জানি না মেয়েটাকে জাঙ্কুকের পাশে সহ্য করতে পারছে না। আয়ু আর জাঙ্কুক ভালো বন্ধু, কলেজ থেকে ওদের বন্ধুত্ব। দীর্ঘ 3 বছর পর আয়ু আর জাঙ্কুকের দেখা হয়েছে।
আয়ু এতদিন চাঙ্কুকের সাথে কোনো যোগাযোগ রাখেনি, আর আজকে হঠাৎ ফিরে এসেছে রাত্রিবেলা। তুমি আমাকে বলোনি কেন চাঙ্কুক বিবাহিত? দেখো আমি সব করতে পারবো না, আমি আজকেই এখান থেকে চলে যাব। কেন এমন করছো? প্লিজ এরকম করো না। আয়ু ফোনটা কেটে দিয়ে কাঁদতে লাগলো। আমাদের কাছে এমন কিছু পরিস্থিতি আসে, আমরা না পারি সেগুলো সহ্য করতে, আর না পারি এড়িয়ে যেতে। 3 দিন পরের ঘটনা। চাঙ্কুক আর তের দূরত্বটা অনেকটা বেড়েছে। আয়ু সব সময় চাঙ্কুকের কাছাকাছি থাকে। তে চাঙ্কুকের কাছে আসে, কিন্তু ওকে একা পায় না। জিমিন তের খারাপ লাগাটা বুঝতে পারছে। তের মাও ব্যাপারটা খেয়াল করেছে, কিন্তু মাথা ঘামায়নি। ওদের সমস্যা ওরা নিজেরাই মিটিয়ে নেবে এই আশা রেখে। কিন্তু জিমিন বলল, খারাপ লাগছে তোর, তাই না? কেন খারাপ লাগবে? তুই আমার কাছ থেকে লুকাবি? বল কি হয়েছে? তে জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জিমিন তেকে সামলে নিয়ে বলল, কি হয়েছে বল বোন। দি, তোমার ভাইটা না খুব খারাপ। জিমিন তের এমন কথা শুনে হাসলো। ভালোবাসিস আমার ভাইকে? না, কখনো না। ওই গুন্ডাকে কে ভালোবাসবে? আমি ওকে ভালোবাসি না। তোর কথাতেই প্রমাণ হয়ে যাচ্ছে তুই ঠিক কতটা চাঙ্কুককে ভালোবাসিস। তে চুপ করে থাকে। সব ঝামেলা মিটিয়ে নতুন করে সবকিছু শুরু করতে সময়টা এভাবে যেতে দিস না, তাহলে দেখবি আর সময় পাবি না। জিমিন চলে যায়। তে জিমিনের কথাগুলো ভাবতে থাকে। হ্যাঁ, ও সত্যি সত্যি চাঙ্কুককে ভালোবাসে, আর সেটা আজ থেকে নয়, অনেকদিন আগে থেকেই। মায়ের মুখে চাঙ্কুকের গুণগান শুনতে শুনতে কখন যে নিজের মনের মাঝে চাঙ্কুককে জায়গা করে দিয়েছে সেটাও নিজেও জানে না। সবার সামনে চাঙ্কুককে রাগ দেখালেও ভেতরে ভেতরে পছন্দ করতো ঠিকই। ইচ্ছা করে বারবার চাঙ্কুককে রাগিয়ে দিত। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু যখন ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তখন খুব কান্নাকাটি করেছিল তে। কিন্তু বাবার কথাকে মেনে নিয়েছিল, চাঙ্কুককে ভুলতে চেষ্টা করেছিল। চাঙ্কুক যেদিন তের বিয়ের উপলক্ষে ওদের বাড়িতে গিয়েছিল, সেদিন ওর মনে হয়েছিল নিজের প্রাণটাকেও বের করে নিচ্ছে। যার জন্য কোণের সাজ সাজতে চেয়েছিল, আজ তার সামনেই অন্য জনের জন্য সেজেছিল। চাঙ্কুকের সাথে বিয়ে হওয়াতে তে খুব খুশি হয়, কিন্তু ওর মায়ের করা ষড়যন্ত্র মেনে নিতে কষ্ট হয় তার। আমি আর দেরি করব না, আমি আজকেই ওকে বলে দেব আমার মনের কথা। তে চাঙ্কুকের জন্য কিছু জিনিসপত্র কিনতে বাইরে বের হয়। চাঙ্কুক, আমি তোকে কিছু বলতে চাই। কি বলবি বল। আসলে তে এই কয়েকদিনে ওর সাথে আরো অনেক দূরত্ব বেড়ে গেছে। হ্যাঁ, কি যেন বলছিলি? তের কথা? তের খুব। আয়ু পুরো কথাটা শেষ করার আগেই চাঙ্কুকের মা হাঁপাতে হাঁপাতে ভেতরে প্রবেশ করলেন। কি হয়েছে মা, হাঁপাচ্ছ কেন? তে সেই বিকেলে বের হয়েছে, এখনো বাড়িতে আসেনি। অনেকবার ওকে ফোন করেছি কিন্তু ফোনে পাচ্ছি না, আমার খুব চিন্তা হচ্ছে। চাঙ্কুক চমকে উঠলো। আমাকে বলনি কেন? ও একা একা বের হয়েছে? তে তোকে বলতে বারণ করেছে। মা তোমরাও না, এখন কি করব আমি? চাঙ্কুক যথাসাধ্য চেষ্টা করছে তেকে খোঁজার। পুলিশকেও ইনফর্ম করেছে, কিন্তু কেউ খোঁজ দিতে পারছে না। অন্যদিকে একটা অন্ধকার ঘরে তেকে বেঁধে রাখা হয়েছে। আমাকে কেন এনেছেন এখানে? আমাকে ছেড়ে দিন, আমি বাড়িতে যাব। বাড়ি নয়, তুমি ওপরে যাবে বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল লোকটি। তের মানুষটার গলাটা খুব চেনা চেনা লাগছে, কোথাও যেন শুনেছে, কিন্তু কোথায় মনে করতে পারছে না। আপনি কে সত্যি করে বলুন, আপনার কণ্ঠস্বরটা আমার খুব পরিচিত। আমি কে জানতে চাও? আচ্ছা নাও, আমি বলছি আমি কে। তোমার শেষ ইচ্ছাটা তো পূরণ করি। তের চোখের বাঁধনটা খুলে দিল। তের সামনে তাকিয়ে মানুষটাকে দেখে চমকে উঠল। আপনি? হ্যাঁ আমি। কেন? আমাকে দেখে অবাক হলে বুঝি। কেন এনেছেন আমাকে এখানে? কারণটা জানতে চাও? তাহলে শোনো, তুমি বেঁচে থাকলে কখনোই আমার প্ল্যান সাকসেসফুল হবে না। তার জন্য তোমাকে তো মরতেই হবে। কি প্ল্যান? যেই প্ল্যানটা, যেটা আমি গত 5 বছর ধরে করে আসছি, কিন্তু একটুর জন্য আমার প্ল্যান সাকসেসফুল হয়নি। এবার আর সেটা আমি হতে দেব না। আগেও আপনি সাকসেসফুল হননি, আর এবারেও হবেন না। আপনার কাজের শাস্তি আপনি পাবেন। কে শাস্তি দেবে আমাকে সেটা সময় হলেই বুঝতে পারবেন। আপনার লজ্জা করে না? এত কিছুর পরও আপনি নিজেকে শোধরানোর চেষ্টা করলেন না। সেই অমানুষ থেকেই গেলেন। আর কত মেয়ের জীবন নষ্ট করবেন, আর কত সংসার ভাঙবেন আপনি। কিসের এত লোভ আপনার? টাকা টাকা চাই আমার, ওই পরিবারের সব সম্পত্তি চাই আমার। তার মানে আপনি সম্পত্তির জন্য বীর সাথে প্রতারণা করেছেন? হ্যাঁ, জিমিনকে প্রেমের জালে ফাঁসিয়েছিলাম, ওই জন্য সবকিছু ঠিক ছিল, কিন্তু বিয়ের দিন সবটা এলোমেলো হয়ে গেল। সেই মেয়েটা যদি ঠিক সময় না আসতো, তাহলে আমার আর জিমিনের বিয়েটা হয়ে যেত, আর আমি ওই বাড়ির জামাই হয়ে যেতাম। বেঁচে গিয়েছিল ওই পরিবার, আর দি আপনার সাথে বিয়ে হলে দি মরেই যেত।
আর এখন এমনিতেই তো মরছে। হ্যাঁ, কষ্ট পায় ঠিকই, কিন্তু তখন আরো কষ্ট পেত। আপনার আসল রূপটা সহ্য করতে পারতো না, মরেই যেত। ভালোই হতো মরে গেলে, জাঙ্গুককে মেরে সবকিছুর মালিক আমি হয়ে যেতাম। কিন্তু সেটা হলো না, তাই তোমাকে মরতে হবে। পেয়ের দিকে ছুরি নিয়ে এগিয়ে যেতে লাগলো লোকটি। তখনই জাঙ্গুক সেখানে চলে আসে। শুভ! জাঙ্গুকের চিৎকার শুনে শুভ ভয় পেয়ে গেল। জাঙ্গুক শুভকে এসে মারতে থাকে। তোকে আমি মেরেই ফেলবো, তুই আমার দিদিকে কষ্ট দিয়েছিস, আর এখন আমার তেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস। তোকে তো আমি মেরেই ফেলবো। পুলিশ চলে আসে আর শুভকে নিয়ে যায়। জাঙ্গুক তেকে নিয়ে বাড়িতে ফিরে আসে। জাঙ্গুকের মা কান্নাকাটি করতে থাকে। জাঙ্গুক সেই দিকে পাত্তা না দিয়ে আয়ুকে প্রশ্ন করলো, আয়ু, তুই জানলি কি করে তে কোথায় আছে? আজকে আমি তোকে বা তোমাদের কাউকে কিছু মিথ্যা কথা বলবো না। আজকে তোমাদের সব সত্যি কথা বলবো। কি সত্যি? আমি শুভর নিজের বোন। সকলেই চমকে উঠলো। জিমিন এক পা পিছিয়ে গেল। এতদিন পর শুভর নামটা শুনে চমকে উঠলো। কি বলছিস তুই এসব? হ্যাঁ, ঠিকই বলছি। আমি আয়ু। আমার দাদার কথাতেই ওই কলেজে ভর্তি হই, আর তোর সাথে ফ্রেন্ডশিপ করি। দাদা জিমিনদিকে ইচ্ছা করে নিজের ফাঁদে ফেলে, প্রেমের মিথ্যা নাটক করে। এসবের আমি কিছুই জানতাম না। আমাকে দাদা বলেছিল জিমিনদিকে দাদা ভালোবাসে, তাই আমি দাদাকে সাহায্য করেছিলাম। কিন্তু বিয়ের দিনের ঘটনায় আমি তোমাদের মতনই অবাক হয়েছিলাম। আর দাদা যে এতটা খারাপ সেটা আমি মানতে পারলাম না। নিজেকে দোষী মনে হচ্ছিল, তাই তোমাদের সাথে সব যোগাযোগ মুছে দিই। আমি বিদেশে চলে যাই। আয়ু কাঁদতে থাকে। সকলেই হতভম্ব হয়ে যায়। এতদিন পর তোমার ফিরে আসার কারণটা কি আয়ু? হঠাৎ একদিন দাদা আমাকে ফোন করে বলল আমাকে দেশে আসার জন্য। বাবার খুব শরীর খারাপ, তাই আমি সেই জন্য দেশে ফিরে এসে দেখলাম বাবা শয্যাশায়ী। কিন্তু দাদা যে কথাটা বলল তাতে আমি অবাক। তোকে একটা কাজ করতে হবে আয়ু। কি কাজ? তোকে জাঙ্গুকের জীবনে ফিরতে হবে আর ওকে বিয়ে করতে হবে। এসব কি বলছো তুমি? জাঙ্গুক শুধুমাত্র আমার বন্ধু, আমি সেসব জানি না। তুই আমার কথা মতো কাজ করবি, না হলে কি আমাকে মেরে ফেলবে? তাই তো। আর কতটা নিচে নামবে তুমি? নিচে নামার কি দেখেছিস তুই? আমি তোকে কিছুই করব না, করব তো বাবাকে। দাদা, উনি তোমারও বাবা? হ্যাঁ, কিন্তু সৎ বাবা। তোমার কাছে কি ভালোবাসার কোনো দাম নেই? না, নেই। আমার কাছে শুধুমাত্র টাকার দাম আছে, টাকার। আমি শুধুমাত্র আমার বাবাকে বাঁচানোর জন্য এখানে এসেছিলাম। আমি জাঙ্গুককে বলতে চেয়েছিলাম যে তের বিপদ রয়েছে, কিন্তু বলতে পারিনি। আজকে যখন তে নিখোঁজ হয়ে যায়, তখন আমি দাদার মোবাইল ফোনটা ট্রেস করে জাঙ্গুককে ওই লোকেশনটা দিয়ে দিই। আমাকে পারলে ক্ষমা করে দিও। আমি আজকে বাবাকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব। আয়ু চলে যায়। সবাই এতদিন শুভকে যতটা ঘৃণা করত, তার থেকে বেশি আজকে থেকে করবে। জিমিনের ঘৃণা হচ্ছে নিজের ওপর। এরকম একটা মানুষকে ভালোবেসেছেও। রাত্রিবেলা জাঙ্গুক চুপচাপ বসে আছে। তে বলল, কি হচ্ছে আপনার? কিছু না। আমি আপনাকে কিছু বলতে চাই। আমিও কিছু বলতে চাই। আপনি আগে বলুন। ওকে, দেখো তে, এতদিন অনেক লুকোচুরি হয়েছে, আর নয়। আমি আর তোমার আর আমার দূরত্বটা মেনে নিতে পারছি না। আমি আজকে সরাসরি বলছি, আমি তোমাকে ভালোবাসি। কি কি বললেন আপনি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আর সেটা তোমাকে দেখার পর থেকেই। জিমিনদির ঘরে সেদিন। না, তাহলে দিদি তোমার আর ওর ছবি পোস্ট করেছিল, সেখান থেকেই তোমাকে ভালো লাগে। তে হাঁ করে তাকিয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না ওর মনের মানুষটা ওকে ভালোবাসে ওর আগে থেকে। কি ম্যাডাম, হাঁ করে দাঁড়িয়ে থাকবেন? তে কিছু বলে না। কি হবে তো জাঙ্গুকের অর্ধাঙ্গিনী? হব। জাঙ্গুককে জড়িয়ে ধরল তে। পূর্ণতা পেল আরো একটা ভালোবাসা। 1 বছর পর জাঙ্গুক আর তে একসাথে সুখে শান্তিতে বসবাস করছে। জাঙ্গুক কাজের চাপে বাড়িতে থাকে না। তের প্রথম খারাপ লাগলেও এখন আর কিছু মনে হয় না, কারণ ও একজন আর্মির ওয়াইফ। ওকে তো শক্ত হতেই হবে। তে জাঙ্গুকের যোগ্য অর্ধাঙ্গিনী হয়ে উঠেছে। আগলে রেখেছে পরিবারটাকে, কোনো ঝড় আসতে দেয়নি। সকলেই সুন্দর জীবন যাপন করছে। জিমিন তার পরিবারের সাথে ভালোই আছে। ভুলে গেছে বা ভোলার চেষ্টা করছে শুভকে। আয়ু তার বাবাকে নিয়ে বিদেশ চলে গেছে, আর শুভ নিজের ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নিজের পাপের প্রায়শ্চিত্ত ও অন্ধকারে ওই কুঠুরিতেই করে যাবে সারা জীবন। তে জাঙ্গুকের ফোনটা রিসিভ করতে একটা কণ্ঠস্বর ভেসে আসলো। কেমন আছো অর্ধাঙ্গিনী? তের মন খারাপটা নিমেষেই দূর হয়ে গেল।
জাঙ্কুকের মুখে অর্ধাঙ্গিনী নামটা শুনতে তার বেশ ভালো লাগে। ওর সব কষ্ট মন খারাপ দূর হয়ে যায়। ডাকটা ওর খুব প্রিয়, কিন্তু জাঙ্কুককে বুঝতে দেয় না। কপট রাগ দেখিয়ে বলল, কি অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী করছো? অন্য কিছু বলতে পারো না? না গো, কারণ তুমি তো শুধুই জাঙ্কুকের অর্ধাঙ্গিনী, বুঝলে? তেও হেসে ফেলল জাঙ্কুকের এমন কথা শুনে। এভাবেই ওদের সম্পর্কটা বেঁচে থাকুক।